শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান। শুরুতেই আমরা যান্ত্রিক ত্রুটির জন্য অনুষ্ঠানটি শুরু হতে দেরি হচ্ছিল, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি সংস্কারের প্রস্তাব ও নির্বাচনের সময়সূচি। আর এই আলাপে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং আমাদের সাথে রয়েছেন লেখক, সাংবাদিক, কলামিস্ট জনাব মোস্তফা কামাল। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমরা যে আলোচনাটি আজকে করতে যাচ্ছি সংস্কারের প্রস্তাব ও নির্বাচনের সময়সূচি। আজকে আমরা জানি যে দিনটি আসলে চলে গেল, সংস্কারের যে কমিশন ছিল 6টি, তার মধ্যে 4টি কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে। বিশেষ করে সংবিধান সংশোধন সম্পর্কিত যে কমিশন, নির্বাচন কমিশন, তাদের প্রস্তাবনাগুলো কি কি আছে সেগুলো নিয়ে মোটামুটি গণমাধ্যমে এসেছে। আমরা সেগুলো ধরেই আলোচনা শুরু করব। সার্বিকভাবে আপনার কাছে প্রথমে যে সংবিধান সংশোধনের যে প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে সেই সব বিষয়গুলো কিভাবে দেখছেন সেটি দিয়ে যদি আলোচনা শুরু করেন। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে আপনার কমিশন করা এবং সুপারিশমালার আলোর মুখ দেখার অভিজ্ঞতা আমাদের খুব ভালো না। তো আমরা শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রকে বদলে দেয়া, সংস্কার করবার জায়গাটা, সেখানে তারা এই কমিশনগুলো গঠন করেছেন এবং মিন করেছেন। তারা যথার্থই চেয়েছেন যে কমিশন একটা সিরিয়াস কাজ করুক, রিপোর্ট দেখ, এবং এটা ঐতিহাসিক একটা দলিল হয়েও থাকবে। পরবর্তীতে রাজনৈতিক দলগুলো যদি শুধু এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন না করে অথবা সুপারিশমালাগুলোকে সম্মান না দেয়, সেক্ষেত্রে তাদেরকে জবাবদিহিতা করবার একটা লিখিত দলিল থেকে যাবে। তো সেক্ষেত্রে এই সুপারিশমালা এবং কমিশনের রিপোর্ট দেওয়া এবং মোটা দাগে সময় মতোই দিয়েছেন। ডিসেম্বরে দেবার কথা ছিল, সামান্য একটু বিলম্ব হয়েছে, কারণ প্রজ্ঞাপন জারি করার পরেও ওনাদেরকে সচিবালয়ে দেওয়া, ওনাদেরকে যে অ্যাসিস্ট্যান্স দেওয়া দরকার ছিল সেটা অন্তর্বর্তীকালীন সরকার জেনুইন কারণে দিতে পারে নাই, ভঙ্গুর রাষ্ট্রের কারণে। তো সেখানে প্রথমত হচ্ছে সরকার এবং কমিশন সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রস্তাবনার ক্ষেত্রে মোটা দাগে তারা এমন কিছু বলে নাই যেটা আসলে রাজনৈতিক মহলে অথবা সুশীল সমাজে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, আলোচনা হয় নাই, অথবা একদম আমরা সারপ্রাইজড হয়েছি যে এমন একটা জিনিস আমরা কখনো শুনি নাই, এমনটা মনে হয়নি। যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেমন এটা নিয়ে আমরা কিন্তু বহুবার নিজেরাও কথা বলেছি যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ যদি আমাদের রাষ্ট্রের অফিসিয়াল নাম হয়, সেক্ষেত্রে প্রজাতন্ত্র নামটা কি আসলে গণতান্ত্রিক চেতনার সাথে যায় কিনা। এর পক্ষে বিপক্ষে দুটোতেই আপনার খুব ভালো শক্তিশালী যুক্তি আছে। গণপ্রজাতন্ত্র থাকার মধ্য দিয়ে যেটা বলা হচ্ছে যে রাষ্ট্রকে রাজা প্রজায় ভাগ করে ফেলা হচ্ছে, এই তর্কটা যেমন আছে, এটাও আছে যে রাষ্ট্র তো আসলে প্রজারাই করেছে। জমিদারি প্রথা বিলুপ্ত করবার মধ্য দিয়ে এই বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা মিলেই তো পাকিস্তান রাষ্ট্র বানিয়েছে। আবার সেই রাষ্ট্রেও যারা বৈষম্যের শিকার হয়েছে তারা নতুন করে আবার ওই রাষ্ট্র থেকে বের হয়ে এসে আবার নতুন রাষ্ট্র বানিয়েছে। তাই টেকনিক্যালি এটা তো আসলে প্রজাদের তৈরি করা রাষ্ট্র। তো সেই সেন্সে আপনি ওটা বললেও খুব দোষ নাই। রিপাবলিক অর্থ কিন্তু আপনি দেখবেন যে চায়নাও বলে, তারাও একটা পিপলস রিপাবলিক। এখন তাদের ওখানে তো আবার গণতন্ত্র খুব লিমিটেড। আবার দেখবেন যে উত্তর কোরিয়াও কিন্তু নিজেদেরকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক মনে করে। তো এখন রিপাবলিক, ফ্রান্স যে অর্থে রিপাবলিক বোঝে আর আমরা যারা বিভিন্ন অঞ্চলে রিপাবলিক অর্থে যা প্র্যাকটিস করছি তার ভিতরে পার্থক্য আছে, যোজন পার্থক্য আছে। তো সেক্ষেত্রে আমি মোটা দাগে এটাকে খুব জটিল দেখছি না। এটা অ্যাগ্রি করা যাবে আর কি, কেউ পক্ষে থাকুক বিপক্ষে থাকুক, আমাদের রাষ্ট্র কাঠামোতে খুব বড় জায়গা নাই। মূলনীতির ব্যাপারটি, মূলনীতির ব্যাপারে যেটা আসছে, এই মূলনীতির ব্যাপারটাকেও আমি ওয়েলকাম করি। কারণ হচ্ছে যে 72-এর সংবিধানে যে 4টা মূলনীতি যোগ করা হয়েছিল, এই মূলনীতির কিন্তু কোনো ম্যান্ডেট ছিল না, আগেও ছিল না, পরেও ছিল না। আগে ছিল না কখন? 70-এর নির্বাচনে আওয়ামী লীগের যে রাজনৈতিক ম্যানিফেস্টো ছিল, ইলেকশনের ম্যানিফেস্টোতে এই ধরনের কথা তারা বলে নাই যে আমরা ক্ষমতায় আসীন হলে রাষ্ট্র এই 4টা মূলনীতির উপরে ভিত্তিতে চলবে।
আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র এই 4টা মূলনীতি তখন ছিল না। 71-এ যে যুদ্ধ হয়েছে, আপনার 17 এপ্রিল যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, সেখানেও এই 4টা মূলনীতি ছিল না। 72-এর সংবিধানটাই যেহেতু একটা অবৈধ প্রসেসের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট না নিয়ে তৈরি হয়েছে, এই প্রসেসেও এটা অ্যাড করা হয়েছে পূর্বতন কোনো ম্যান্ডেট ছাড়া। তাহলে পূর্বতন এবং পরবর্তী কোনো ম্যান্ডেট না নিয়ে আপনি একটা মূলনীতি জাতির উপর চাপিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে আমরা বোধ করছি যে 3টা যেটা আছে আপনার ঘোষণাপত্রে ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, তো কালেকটিভলি একটা অ্যাগ্রিয়েবল জায়গা। এটা এমন একটা জায়গা, আপনি যদি বামপন্থী রাজনীতি করেন অথবা ইসলামপন্থী রাজনীতি করেন, কেউই বোধ করি এই শব্দের ভিতরে কোনো গুণা খুঁজে পাবেন না, যেখানে কোনো কবিরা গুণা আছে। আপনি মদিনা সনদে বিশ্বাস করেন আর কমিউনিস্ট ম্যানিফেস্টোতে বিশ্বাস করেন, আপনি মেগনা কার্টা বিল অফ রাইটস যেটাতে বিশ্বাস করেন, অথবা ফ্রেঞ্চ রেভলিউশনের আইডিয়াজে বিশ্বাস করেন, কেউই এই 3 মূলনীতির ব্যাপারে তর্ক করবে না। বহুত্ববাদের জায়গাটা কেন আসছে আমি যতটুকু বুঝতে পারছি, সেটা হচ্ছে 72-এর সংবিধানে বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া হয়েছিল। বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে এই রাষ্ট্রে যারা অবাঙালি আছেন, যারা বাংলাদেশি, পাহাড়ি আছেন, উর্দুভাষীর বিহারিরা আছেন, রোহিঙ্গা কমিউনিটি আছে, বিভিন্ন অঞ্চলে আমাদের সাঁওতাল কমিউনিটি আছে, চা বাগানের শিল্প শ্রমিক যারা আছেন, তারা কিন্তু দক্ষিণ ভারত, আসাম, বিহার থেকে এসছেন, তারা বাঙালি না। গুজরাটি কমিউনিটি আছে চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গায়, এই অঞ্চলের মানুষ আছেন। পর্তুগিজ কমিউনিটি আছে বাংলাদেশে, পুরান ঢাকাতে আপনি গেলে তাদেরকে পাবেন। আর্মেনিয়ান কমিউনিটি আছে পুরান ঢাকাতে। তো এই সবাই মিলেই তো বাংলাদেশি হয়ে গেছে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে বহুত্ববাদের মধ্য দিয়ে এইটা পরিষ্কার করা হয়েছে যে এই ভূখণ্ডে যারাই বাস করছেন তারা সবাই বাংলাদেশি। জাতীয়তাবাদের তর্কটা এখন আর জরুরি না, যেহেতু আমার রাষ্ট্র হয়ে গেছে। রাষ্ট্র হবার আগে আমি বাঙালি জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে, আমি পাঞ্জাবি না সেই অর্থে বাঙালি, আমি সিন্ধি না সেই অর্থে বাঙালি, আমি কাশ্মীরি না সেই অর্থে বাঙালি, এই আলাপটা তখন জরুরি ছিল। রাষ্ট্র হয়ে যাওয়ার পরে সবাই আমরা বাংলাদেশি। অতএব জাতীয়তাবাদ সংবিধানে থাকবার কোনো প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছি না। গণতন্ত্র একটা এসেনশিয়াল পয়েন্ট, যেটার জন্য আমার লড়াই, যেটার জন্য যুদ্ধ হয়েছে, তারপর আমরা পাই নাই, যেটা থাকার পরেও বাংলাদেশে বাকশাল কায়েম হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে ফ্যাসিবাদ কায়েম হয়েছে। তো এই লড়াইয়ের জায়গাগুলোতে এই 5টা মূলনীতি আমার মনে হয় আমাদের জাতীয় যে আকাঙ্ক্ষা, আমার 47, আমার 71, আমার 24, সবাইকে সে ধারণ করছে, আমার রাষ্ট্রের সকল নাগরিককে সে ধারণ করছে। এবং এটা মোটা দাগে সবাই একটা অ্যাগ্রিয়েবল জায়গাতে আসবেন, সম্মতির জায়গাতে আসবেন বলে আমি বিশ্বাস করি। জি। আর দ্বিকক্ষ বিশিষ্ট যেটি ন্যাশনাল অ্যাসেম্বলি বলা হচ্ছে এবং সিনেট, সেই জায়গাতে আপনার এটিও তো একটা ভিন্নতাই, এবং দীর্ঘদিন থেকে বিভিন্ন জায়গায় রাজনৈতিক ফোরামেও আলাপ করা হচ্ছিল। আমার মনে হয়, আমি যদি ভুল না করে থাকি, জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যে রাষ্ট্র সংস্কার, সেখানেও দ্বিকক্ষের কথা বলা হচ্ছিল। এই বিষয়গুলো কি? আমি এবং আমার দল এবি পার্টির পক্ষ থেকে কমিশনে যে আমরা প্রস্তাবনা দিয়েছি, সেখানে আমরা দ্বিকক্ষের পক্ষে নই। আচ্ছা। আমরা বোধ করছি সংসদ একটাই থাকা উচিত। আমি যেহেতু ইংল্যান্ডে পড়াশোনা করেছি এবং সেখানে হাউস অফ লর্ডস অ্যান্ড কমন্সের যে কমপ্লেক্সিটি আছে এবং তাদের যে হিস্টোরিক্যাল রিয়েলিটি আছে, সেখানকার বাস্তবতা বাংলাদেশে বিরাজ করে না। আচ্ছা। মানে লর্ডস কেন করতে হয়েছে? আপার হাউস, জমিদারি বন্দোবস্ত ছিল সেখানে, ব্যারন্স ছিল, লর্ডস ছিল, লেডিজরা ছিলেন, জমিদাররা ছিলেন, তালুকদারি ছিল। বাংলাদেশে তো জমিদারি প্রথা আগেও ছিল না, মাঝখানে ব্রিটিশরা ইন্ট্রোডিউস করেছে 1793-তে, যেটা 1947-এর পাকিস্তান আন্দোলনের মধ্য দিয়ে 1950-এ প্রজাসত্ব আইন করে বিলোপ করা হয়েছে। তো আমার তো এখানে ল্যান্ডলর্ড নাই, আমার কাকে আপার ক্লাসে স্পেস দিতে হবে আমার পলিটিক্সের ভায়োলেন্সের জন্য, ভায়াবিলিটির জন্য? সেখানে রাজার বিরুদ্ধে ল্যান্ডলর্ডরা যুদ্ধ করেছে, সিভিল ওয়ার হয়েছে, যুগের পর যুগ সিভিল ওয়ার হয়েছে। সেই বাস্তবতা সেটা করতে হয়েছে। আমার এখানে যেটা কমপ্লেক্সিটি হবে সেটা হচ্ছে, আপনার দেশে নাগরিক নাই, ভোটার নাই। আপনি যাদেরকে বলছেন তারা তো উৎসবমুখর পরিবেশে কুদ্দুস বয়াতি আর মমতাজের গান শুনতে শুনতে ভোট দেয়। এই নাগরিকরা যাদেরকে নির্বাচিত করবেন, তারা কি আসলে আইন বানানোর যোগ্য? তারা আর্টিকেল 95-এ যেটা বলা হচ্ছে যে লেজিসলেচারে কারা যাবে, সেই প্রসেসের মধ্য দিয়ে এটা যাবে না। দ্বিতীয় সেকেন্ড হাউস যেটা হবে দিন শেষে, এটা একটা পুনর্বাসন কেন্দ্রে হবে। যে বড় বড় রাজনৈতিক দলে দেখবেন একটা সিটে 5 জন নমিনেশন চেক করে, 1 জন পায়, বাকি 2 জনকে দেখবেন 3 জনকে ওই আপার হাউসে ট্রান্সফার করে দেওয়া হবে, পুনর্বাসন করা হবে দলগুলোর পক্ষ থেকে। এবং আগে একজন প্রার্থীর মাধ্যমে টাকার নির্বাচনী বাণিজ্যটা হইতো শত শত হাজার হাজার কোটি টাকা, এখন 1 সিটের এগেনস্টে 3 জনের বাণিজ্য হবে, 2 জনের বাণিজ্য হবে।
তো এবং যে যাকে এখানে দেয়া যাবে না তাকে ওখানে দিয়ে দিব, যে ভাই আপনি এটা মেনে নেন, আপনাকে এখানে দিচ্ছি না, আপনাকে ওখানে আমি নিয়ে নিব, তো আপনিও লেনদেন করেন। তো সব মিলায় যেটা হচ্ছে এটা ফাংশনাল হবে না। এমন কি না যে সর্বজন গ্রাহ্য বা নাগরিক সমাজে যারা আছে, যারা একটু চিন্তাশীল থিঙ্ক ট্যাঙ্ক বলে, এদের মধ্য থেকে নিয়ে তারপরে ক্লাসে মানে এটা দরকার নাই কেন? যেমন ধরেন এক্সাম্পল আকারে বলছি যে একটা এক্স নাগরিক সংগঠন, উনি অনেক বুদ্ধিজীবী মানুষ, ওনার মতামত নেবার জন্য তো ওনার পার্লামেন্টে যাওয়ার দরকার নেই, উনি তো অলরেডি নাগরিক সমাজ হিসেবে কাজ করছেন। ধরেন সুজন, সিপিডি, টিআইবি, তারা সভা সেমিনার করছে না, পত্রিকা রিপোর্ট তৈরি করছে না, ওনাদের বার্ষিক রিপোর্ট আছে, মাসিক রিপোর্ট আছে, তারা ইস্যু ভিত্তিক প্রতিবেদন তৈরি করছে, তদন্ত প্রতিবেদন দিচ্ছে। অতএব নাগরিক সমাজের সবাইকে ওখানে রিপ্লেস করতে হবে এটা জরুরি না, কারণ নাগরিক সমাজ নিজের একটা ডেমোক্রেসির কালচারের মধ্যে এক্সিস্ট করে, তার মতামত দেবার শোনার জায়গা আছে। কিন্তু যে কনটেক্সটে আপার হাউস আমেরিকাতে অথবা ইউরোপে আছে, সেই কনটেক্সট বাংলাদেশে নাই। একটা সংসদই আপনার ফাংশনাল না। বাংলাদেশে বাজেট বক্তব্য করতে পারে আপনি এরকম 30 জন এমপি খুঁজে পাবেন না বাংলাদেশের ইতিহাসে। বাংলাদেশে লেজিসলেশন বোঝে এমন 50-100 এমপি 53 বছরে হয়নি। তো সেই বাংলাদেশে আপনি এইখানে 400, ওইখানে 100। আমি তো বর্তমানে পলিটিক্সে 100 লোক এমপি হওয়ার মতো দেখি না। আমি ছোট মানুষ হয়ে বড় কথা বলতেছি যে বাংলাদেশে যারা পলিটিক্স করেন, যারা আগামী দিনে এমপি মন্ত্রী হবেন, লেজিসলেশন বোঝে, আইন বানানো বোঝে এমন 100 লোক, আইন প্রণেতা তারা 100 লোক দেখি না তো আমি। তাহলে আপনি তো পার্লামেন্টই ফিল করতে পারবেন না যদি আপনি ইন ট্রু জেনুইন সেন্সে ডেমোক্রেসি করতে চান, ইলেকশন করতে চান, পার্লামেন্টকে ফিল করতে চান। তারা তো জনগণের ভোটেই নির্বাচিত হয়ে আসবে। স্যাডলি, খুবই দুঃখজনকভাবে সেটাই বাস্তবতা। কারণ আমার জনগণ তো কী ধরনের জনগণ তো আপনাকে বুঝতে হবে যে চিরকুটে লেখা ছিল শাহবাগে রবিবার 10টার মধ্যে গেলে ইনুস সরকার 50,000 থেকে শুরু করে 1 কোটি টাকা দিবে। এই চিরকুট দেখাও তো বাস ভৈরা শত শত হাজার হাজার লোক শাহবাগে আসছে। এরাই তো আমার ভোটার, এরা আমার জনগণ। তো এই রিয়েলিটিকে তো আমাকে মাথায় রাখতে হবে যে এইটাকে নিয়ে কিভাবে কাজ করা যায়। এই জন্য এবি পার্টির পক্ষ থেকে আমরা যেটা প্রস্তাব করেছি, 300 এমপিকে 400 করেন, 50 যে নারী সিট আছে সংরক্ষিত, এইটাকে উঠায়া দেন, সংরক্ষিত আসন 50 থেকে 100 করেন, এই 100কে আপনি মনোনয়ন দেন ডাইভার্স জায়গা থেকে। আপনি দেখেন একটা দুইটা পার্লামেন্টে যে মনোনীত লোকরা কিভাবে ফাংশন করতে পারে কিনা, এবং পলিটিক্যাল পার্টিগুলো রাইট লোকদেরকে, যোগ্য লোকদেরকে মনোনয়ন দেয় কিনা। কারণ আমরা মহিলা এমপি তো দেখলাম 50 জন করে করে, কি বানাইছে? ভালো পার্লামেন্টারিয়ান কোনো মহিলা আসছে? কোনো যোগ্য মহিলা আসছে? কজন আসছে? 2 জন 4 জন 5 জনের বাইরে আপনি গত 20 বছর 30 বছরের পার্লামেন্টে কারো নাম বলতে পারবেন না। মোস্তফা ভাই সাংবাদিক আছে, উনি বলুক যে এই যে 50 করে করে আমরা গত 20-30 বছর মহিলা এমপি নিছি, আর দে রিয়েলি কেপেবল টু হ্যাভ বিকাম দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট? তাহলে আমার সংরক্ষণের যে এক্সপিরিয়েন্স, ওটা তো সংরক্ষিত প্রোরাটা বলছেন তো, তাহলে আমার 50-এর নারী সংরক্ষিত আসনে পলিটিক্যাল পার্টির অ্যাপয়েন্টমেন্টের একটা হিস্ট্রি তো আমি অলরেডি দেখেছি। অতএব সেই পলিটিক্যাল পার্টিকে আমি কীভাবে ট্রাস্ট করব যে তারা আরও 100 লোক, এইখানে 100 মহিলা এবং আপার হাউসে আরও 100 লোক, তারা খুব ব্রিলিয়ান্ট সিলেকশন করবেন, সমাজের সবচেয়ে মানে বোদ্ধা নাগরিক সমাজ থেকে বিদগ্ধ জনকে তারা সিলেক্ট করবেন। আই ক্যানট ট্রাস্ট দেম। রাদার দেন এই 50কে 100 করে আপনি কারেন্ট পার্লামেন্টে সংরক্ষিত রাখেন, নারী রাখেন, মাইনরিটি রাখেন, পাহাড়ি, অবাঙালি, হিন্দু, মুসলমান সবাইকে রাখেন, বুদ্ধিজীবী রাখেন, লেখক, কবি, সাংবাদিক, এবং 2টা এক্সপেরিমেন্ট করেন যে এই 100 সংরক্ষিত পার্লামেন্টারিয়ানরা পারফর্ম কীভাবে করে। যদি বোধ করেন যে হ্যাঁ 2টা পার্লামেন্টের পরে আমার কাছে মনে হচ্ছে যে আপার হাউস করার মতো ম্যাচিউরিটি আমার পলিটিক্যাল পার্টি এবং সংসদে চলে আসছে, তখন আপনি এটা করতে পারবেন। থার্ড যেটা প্রবলেম, পিং পং বলে আমাদের লিগ্যাল ল্যাঙ্গুয়েজ আছে, একটা হোয়াইট পেপার আপনার হাউস অফ কমন্স থেকে রেডি করে বিতর্ক করে এটা আপার হাউসে পাঠাবে, আপার হাউস আবার সংশোধনী দিয়ে আবার কমন্সে পাঠাবে। এই যে বিতর্ক, ডিবেট, এটা করবার মতো সংসদ কি আসলে আমরা তৈরি করতে পারবো? আই ডাউট ইট। এবং যে ব্যুরোক্রেসি দরকার, যে ম্যাচিওর ব্যুরোক্রেসি দরকার এটাকে হ্যান্ডেল করার, সেই ব্যুরোক্রেসি তো আমার নাই। পার্লামেন্টকে যেভাবে হ্যান্ডেল করতে হবে 2টা পার্লামেন্টকে, সেটা এটা রিজলভ করার কত জায়গা আমি দেখতে পাচ্ছি না। বরং আমি দেখতে পাচ্ছি যে এটা এত কমপ্লেক্স হবে। আবার দেখেন মহিলা 100 আসনে নির্বাচনের জন্য আলাদা আসন নির্বাচনের কথা বলছে। তাহলে 100 মহিলা এমপিকে নির্বাচনে ভোট দেবে কে? বাংলাদেশের শুধু মহিলা ভোটাররা ভোট দেবে? না, সবাই ভোট দেবে। সবাই দেবে। আপনার কি মনে হয় সব পুরুষ মানুষ মেয়েদেরকে ভোট দিতে যাবে? 300 ভোট দেওয়ার পরে মহিলাদেরকে আলাদা করে ভোট দিবে? এটা প্র্যাকটিক্যাল?
অতএব বাংলাদেশে এই যে ডিভিশনের রাজনীতি মানে মানে পলিটিক্সে যে আপনি আলাদা করে করে ভোটিং করার চেষ্টা করছেন, এটা লং টার্মে ফাংশনাল হবে না, ক্যাওয়াটিক হবে। আমার ভোটারের যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিতে সে নিম্ন কক্ষ 100 মহিলা সংরক্ষিত, এরপরে আবার উচ্চ কক্ষ প্রোরাটা আনুপাতিক হারে, এই কমপ্লেক্সিটি এই দেশের ভোটাররা নিতে পারবে। ওয়েল, মানে আপনি যেটা বলছেন যে অ্যাজ দে আর নট অ্যাজ মানে লিটারেট, শুধু লিটারেট না, মানে শিক্ষিত লোকদেরও তাই, শিক্ষিত লোকরা বাংলাদেশে ভোটার না, মানে লিটারেসি ইন দ্যাট সেন্স, মানে পলিটিক্যাল লিটারেসি, রাইট, পলিটিক্যাল লিটারেসি, সেই জায়গাতে যেহেতু তাদের না, আমার দুইটা হাউস করার মতো ম্যাচুরিটি আমার রাষ্ট্রের নাই, সুতরাং ইটস টু আর্লি, এইটা একটি বিষয়। আচ্ছা, আমি সর্বশেষ আরেকটি পয়েন্ট একটু সময়ের স্বল্পতার জন্য হয়তো আর এগিয়ে নিতে পারবো না। দলের লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক সংগঠন যেগুলো আছে, ভ্রাতৃপ্রতিম সংগঠন বিদেশেও আছে, এইসব ব্যাপারে এক ধরনের মানে বলা হয়েছে যে এগুলো নাই থাকার বিধান, না থাকার বিধান, এটি আগেও তো ছিল, নির্বাচন কমিশনের আইনে ছিল তো, যেহেতু আমরা নিবন্ধনের জন্য অনেক কাজ করেছি, 22-এ আবেদন করেছি, এগুলো আমাদেরকে ডিল করতে হয়েছে। ছাত্র সংগঠন থাকতে পারবে না, প্রবাসী সংগঠন থাকতে পারবে না, পেশাজীবী সংগঠন থাকতে পারবে না, আগেও তো ছিল। 111-এর সময় যখন আরপিও সংশোধন করলো, এখন একটি ভিন্ন তারপরে পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশনের যে নীতিমালা করলো, কোনো রাজনৈতিক দল মানে নেই তো। না, এখন যেহেতু আপনি শুরুতেই বলছিলেন যেহেতু কমিশন একটা প্রস্তাব দিয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানের একটা চেতনাকে তাকে ধারণ করতে হবে, সুতরাং আগের মতো বিষয়গুলো এত সহজ হবে না। না, আমার কাছে মনে হচ্ছে পলিটিক্যাল পার্টি এখনো ওই লেভেলের মানে এইগুলোতে অ্যাগ্রি করবার মতো অবস্থায় নাই, এবং এটা বাস্তবায়নযোগ্য না বাংলাদেশের পলিটিক্যাল কালচারে, এটা তারা নিতে পারবে না। আমি হয়তো নতুন দল হিসেবে আমি নিতে পারবো, কিন্তু দীর্ঘদিন থেকে তারা দীর্ঘদিন থেকে যে অঙ্গ সংগঠনগুলো তারা চালিয়েছে, তার লোকবল আছে, তার লিডারশিপের চেইন তৈরি হয়ে গেছে, এই লেভেলের রাজনৈতিক দল সংস্কার হওয়ার জন্য সে এখনো প্রস্তুত না। রাইট, জনাব মোস্তফা কামাল, ধন্যবাদ আপনাকে। আর আমার সহ আলোচক ব্যারিস্টার ফুয়াদ অত্যন্ত স্পষ্টবাদী মানুষ এবং পরিষ্কার করে কথা বলেন, দ্বিমত করার কিছু নেই, কিন্তু একটু যোগ করার একটু বিষয় আছে। প্রথমেই বিবেচনায় নেওয়া দরকার আমরা কোন দেশে আছি, কোন মাটিতে আছি, কোন প্রকৃতিতে আছি, অর্থাৎ কোন বাস্তবতায় আছি। আমার সংসদ অধিবেশন কাভার করার অভিজ্ঞতা থেকে যেটা বলা যায়, 88 সাল থেকে আমি সংসদ অধিবেশন কাভার করি, বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যেটা হা না জোরে বলা, টেবিল চাপড়ানো, ওইটা একটা যোগ্যতার বিষয় ছিল। কী জন্য হা বলছি আর কী জন্য না বলছি ওইটা খুব একটা জানা দরকার করে না। হুইপিং থেকে কি বলা হয়েছে, দলের হুইপিং থেকে, ওই অনুযায়ী তারা হা অথবা না বলেন। এরপরে এবারে করতে হয় মুস্তাফা ভাই, হুইপিং কি করা লাগে না? এমনিতেই তো তারা প্রত্যেকে হুইপ হয়ে যান যার যার মতো করে, কেউ কোনো ভুল করেন না। এরপরে একটা আলোচনায় ছিল এখানে যেটা প্রাসঙ্গিক, 70 অনুচ্ছেদ। তো 70 অনুচ্ছেদের অভিজ্ঞতা আমাদের এখানে ভালো নয়, তারপরও আছে অনুচ্ছেদটা। বিএনপির যেই 31 দফা সংস্কার প্রস্তাব, ওখানে 70 অনুচ্ছেদের কথা আছে, দ্বিকক্ষের কথাও আছে। তো 70 অনুচ্ছেদে আমরা এখনও কতটুকু উপযুক্ত এটা আমরাও টুকটাক বুঝি। এর মধ্য দিয়েও 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে 21 বছর পর ক্ষমতায় এসে বিএনপি থেকে 2 জন এমপি নিয়ে মন্ত্রী বানিয়ে দিয়েছিল। পরবর্তীতে আবার ফেরতও দিতে হয়েছে, আসন 2টা শূন্য হয়েছে। অর্থাৎ এই যে আমাদের বদ চর্চা। আরেকটি কথা উল্লেখ করতে হয় যেটা আব্দুল জলিলের ট্রাম্প কার্ড হিসাবে পরিচিত ছিল, যে বিএনপি থেকে কতজন এমপি কত টাকা দিয়ে কিনে নেওয়া যাওয়া। অর্থাৎ এই 70 অনুচ্ছেদ থাকার পরও তো না থাকলে আমাদের মাননীয়রা কি কাজ করবেন আমরা কিন্তু ওখান থেকে একটা ধারণা নিতে পারি। এরপরও যেহেতু রাষ্ট্র মেরামতের অংশ হিসাবে বা রাষ্ট্র সংস্কারের অংশ হিসাবে 4টা কমিশনের প্রস্তাব এসেছে বা সুপারিশ এসেছে, প্রস্তাব বা সুপারিশে কিন্তু সিদ্ধান্ত নয়, অর্থাৎ তারা তাদের মতো প্রস্তাব দিয়েছেন, আমরা আলোচনা করতে পারছি। কিন্তু আলোচনা করতে গিয়ে ফরজ বাদ দিয়ে কোনো কোনো ক্ষেত্রে নফল নিয়ে কিন্তু টান বেশি দিচ্ছি। তো সেটা করতে গিয়ে হচ্ছে কি এখন কথার পিঠে কথা আসছে, কুকথাও আসছে, পরস্পরের প্রতি আক্রমণও আসছে। এমন একটা দিনে এই কমিশন রিপোর্টটা দিয়েছে, দেখেন এই দিনও ঝগড়াঝাটি আছে বিভিন্ন জায়গায়। আর বিশেষ করে আজকের দিনটা অনুযায়ী, দিনপঞ্জি অনুযায়ী আজ সংলাপ হবে। এখনও সংলাপের বিষয় কিন্তু এই সময়টুকু পর্যন্ত পরিষ্কার নয়, কে যাবেন, কিভাবে যাবেন, সাথে কে থাকবে, কাকে নিতে পারবেন, মানে ঘোষণাপত্র সম্পর্কিত যে সংলাপ। অর্থাৎ এই 4টা কমিশনের আমরা ধারণা করি এই 4টা কমিশনের বিষয়বস্তু নিয়ে কালকে সংলাপে কথা হবে, আমরা ধারণা করতে পারি সেটা। তো যে 4টা কমিশনের রিপোর্ট অথবা সুপারিশ দেওয়া হয়েছে 4টাই কিন্তু অত্যন্ত ভাইটাল।
সংবিধানেরটাও, নির্বাচনেরটাও, দুর্নীতি, পুলিশ, চারোটা একটার চেয়ে আরেকটা, কোনোটার চেয়ে কোনোটা কম জরুরি নয়। আবার যে 4জন ব্যক্তি অর্থাৎ অধ্যাপক আলী রিয়াজ অথবা বদিউল আলম মজুমদার বা ইফতেখারুজ্জামান, তারা প্রত্যেকে কিন্তু বয়সেরও যে পর্যায়ে গিয়েছেন, দেশের জন্য কিছু একটা দেয়ার বয়সেই তারা আছেন। অনেক দিতে পারবেন, ওই বয়সও কাবার করবে কিনা ওটা আল্লাহ মালিক জানে। তো নিশ্চয়ই তারা নির্মোহভাবে দিয়েছেন, আমরা ওইভাবে ধরে নিতে পারবো। কিন্তু এখানে আমি যতটুকু পড়েছি, কয়েকটা শব্দ নিয়ে একটু গবেষণার বিষয় আছে। একটা শব্দ ব্যবহার হয়েছে বহুত্ববাদ। এই শব্দটা আগে খুব ব্যবহার হতো না। আমরা বহুমত বা বহুদল, এই শব্দ, বহুদলীয় গণতন্ত্র, বহুত্ববাদ। তো বহুত্ববাদ কেন আসলো? যৌক্তিক কারণেই, কারণ আমরা এত একত্ববাদের মধ্যে ছিলাম, শুধু একত্ববাদে না, আমিত্ববাদের মধ্যেও ছিলাম। সব কিছুতে অনিবার্যভাবে এখন বহুত্ববাদের প্রশ্ন এসেছে। আর দুর্নীতি দমন কমিশনের যে রিপোর্টটা এসেছে, ওখানে একটা বাংলা ব্যবহার হয়েছে, শোনা মাত্রই বোঝা যায়, কিন্তু খুব ব্যবহার ছিল না। আমরা বলছি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, অথবা বলছি স্বৈরাচারের পতন হয়েছে। ওখানে লেখা হয়েছে চৌর্যতান্ত্রিক সরকারের পতন হয়েছে। অত্যন্ত মিনিংফুল বাংলা। এই শব্দটা আগে কিন্তু এরকম ব্যবহার ছিল না। অর্থাৎ প্রত্যেকটা কমিশন যে প্রচুর কাজ করেছে এই অল্প সময়ের মধ্যেও, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এর মধ্য দিয়ে অন্তত এই দালিলিক অংশটুকু হলো, রাজনৈতিক সরকার কতটুকু করবে বা করবে না, কিন্তু করার তাগিদ কিন্তু তৈরি হয়েছে। এর মধ্য দিয়েই এই সরকারের স্পোক্সম্যান না হলেও তিনি সবসময় সামনে এসে কথা বলেন। অর্থাৎ আমাদের আইন উপদেষ্টা কিন্তু একটা কথা বলে ফেলেছেন এই ফাঁকে। তিনি বলেছেন প্রত্যাশিত সংস্কারের জন্য আগামী জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই জুন নয়, কিন্তু আগামী জুন। আচ্ছা, এখানেও কিন্তু একটা প্রশ্ন জেগেছে। যেখানে বিএনপি আছে, এই জুলাই আগস্টে নির্বাচন, তিনি ঘুরিয়ে ফিরিয়ে আবার আগের বার্তাটাই কিন্তু দিয়েছেন। একেবারে নতুন যে দিয়েছেন তা নয়। অর্থাৎ প্রধান উপদেষ্টা যেটা বলেছিলেন, প্রধান উপদেষ্টা বলছেন আগামী এই বছরের শেষ অথবা আগামী বছরের প্রথম দিকে। তো জুন পর্যন্ত প্রথম দিকে বলা যায়, যদি মধ্যবর্ধ ধরা হয়। হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমরা আসলে আস্থার জায়গায় একটা ঘাটতি ঘটে গেছে। এটা গোপন রাখার আর বিষয় নয়। 5 আগস্ট পর্যন্ত যেই ঐক্য বলেন বা জাতীয় ঐক্য বলেন অথবা বোঝাপড়া যেটা ছিল, সেটা কিন্তু এরপর থেকেই নাই। আপনি খেয়াল করে দেখেন, 3 দিন কিন্তু সরকারে ছিল না দেশে কার্যত। তারপরে গোলমাল হয় নাই কোথাও। কেন? বোঝাপড়াটা ভালো ছিল, চমৎকার ছিল, ঐক্য ছিল। ওই ঐক্যের জন্য কিন্তু কোনো ঘোষণা দিতে হয়নি। আমরা যদি 71ও ধরি অথবা 24ও ধরি, 90তে ছিল একটা ঘোষণা, 3 দলীয় জোটের একটা লিখিত পরিতও ছিল। কিন্তু আমাদের ইতিহাস বলে যে লিখিত পরিত থাকলেও সেটা বাস্তবায়ন হয় না। আবার লেখাপড়া না থাকলেও অনুভূতির জায়গা যদি এক হয়, ঘোষণা লাগে না। এর মধ্যে কিন্তু এবার ঘোষণা নিয়ে গোলমাল বেঁধে গেছে। তারা এতদিন পরে মনে হয়েছে যে একটা প্রক্লামেশন বা ঘোষণা দেয়া দরকার। কিন্তু আপনি যদি তাদের 5 আগস্টের ঘটনাকে অভ্যুত্থান বলেন অথবা বিপ্লব, যেটাই বলেন, অভ্যুত্থান অথবা বিপ্লবে ভুল শব্দটা থাকতে নেই। তারা তাদের ব্যাখ্যায় বলেছে, হ্যাঁ একটু ভুল হয়েছে, দেরি হয়ে গেছে। তো বিপ্লবে বা অভ্যুত্থানে ভুলের খেসারত কিন্তু মৃত্যু, অন্য কোনো বিকল্প থাকে না, ভুল সংশোধনের সুযোগ থাকে না। নামাজেও কাজা পড়া যায়, সহযোগিতা দেওয়া যায়। এরপরও এই ফাঁকে কিন্তু কিছু কাফফারাও গুনতে হয়। এই বিপ্লবের প্রশ্নে তারা এখন ঘোষণাপত্র দিতে পারবেন না তা নয়, কিন্তু তাদের মনে হয়েছে এখন দেয়া দরকার। তো এই দেয়া দরকার এখন কিন্তু তারা আর একা দিতে পারছেন না। ওই বাস্তবতা নাই, 5 আগস্টের বাস্তবতা নাই। তো এখন দিতে গেলে তাদের রাজনৈতিক শক্তিগুলোর সাথে একটা বোঝাপড়ার বিষয় আছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে তাদের কিন্তু বোঝাপড়া নাই। প্রায় প্রত্যেক দিন কোনো না কোনো কথায় তাদের মধ্যে বিরোধ ঘটছে। কেউ নির্বাচন চাচ্ছেন, নির্বাচন বলতে আবার কেউ স্থানীয়টা আগে বোঝেন, কেউ জাতীয়টা আগে বোঝেন, মাঝ দিয়ে কেউ আবার ছাত্র সংসদ নির্বাচন আগে বোঝেন, আবার ভোটের কথা বলছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন। কেউ আবার মাঝ দিয়ে ছোট্ট করে একটা আওয়াজ দিচ্ছেন যে 17 বছর বয়সে যারা আছে তাদেরকেও ভোটার করা দরকার। অর্থাৎ যেহেতু আস্থায় ঘাটতি ঘটে গেছে, তাদের মধ্যে অবিশ্বাসও জন্মেছে, যে কারণে সুন্দর কথা বললেও ওখান থেকে একটা খুঁত বের করার একটা প্রবণতা কিন্তু আমরা খেয়াল করছি। তো এরকম অবস্থায় 2টা উদাহরণ কিন্তু আমাদের সামনে খুব সাম্প্রতিক 2টা উদাহরণ। বিশেষ করে ছাত্রদের বিষয়ে ভয়ও লাগে, স্নেহ আছে তাদের প্রতি, কিন্তু সমান্তরালে যে আশঙ্কার বিষয়টা, আমরা যদি শ্রীলঙ্কার দিকে দেখেন, ওখানেও কিন্তু ছাত্ররা ফ্রন্ট লাইনে ছিল।
আন্দোলন সফল। সিনসিনারে আমাদের মতো যা ছিল ওখানেও কিন্তু কাছাকাছি, গণভবনে গিয়ে উৎসব করা, নাচানাচি করা, পুকুরে গোসল করা বা রাজার বিছনায় একটু শুয়ে থাকা, একই দৃশ্য কাছাকাছি। কিন্তু ওখানে ছাত্ররা খুব দ্রুত সময়ের মধ্যে ক্লাসে ফেরত গেছে, পরীক্ষার হলে ফেরত গেছে। এতে করে শ্রীলঙ্কায় কিন্তু গত 1-1.5 বছরে ওই শ্রীলঙ্কা আর মনে হচ্ছে না। পলিটিক্যাল স্টেবিলিটি এসেছে, অর্থনৈতিক ভারসাম্য এসেছে এবং সামাজিক স্থিতাবস্থাও এসেছে। ঠিক দ্বিতীয় উদাহরণ যদি তিউনিসিয়ার দিকে তাকান, ওখানেও ফ্রন্ট লাইনে ছিল ছাত্ররা। ওই ছাত্রদের এখন ঠিকানা 3 জায়গায়। এক ঠিকানা পরলোকে, কেউ কেউ মৃত্যু হয়েছে, কারো কারো, কেউ কেউ এখনও কারাভোগ করছেন, কেউ কেউ দেশান্তরী হয়েছেন। সেটার কারণটা হচ্ছে 4টা সরকার এরই মধ্যে পার হয়েছে, ওখানে সামাজিক স্থিতাবস্থা আসেনি। রাজনীতিকদের সাথে একটা মতবিরোধ ছাত্রদের, যেটা আমাদের এখানে কিছু ছায়া আছে। এই বৈষম্য বিরোধী ছাত্র যারা, তাদেরকে অগ্রাহ্য করাও ঠিক নয়। তারা ঘটিয়েছে তো ঘটনা, এখন সেটা যদি ঘটাতে না পারতো, এই ছাত্রদের কেউ জীবিত থাকতো না এই মুহূর্তে। আবার ছাত্রদের যদি কোনো অঘটন ঘটতো, এখন যারা আমরা নানান বিষয়ে তর্ক বিতর্ক করছি, অর্থাৎ বিএনপি সহ বিভিন্ন দল ইনক্লুডিং ফুয়াদ ভাইরা, তাদের কি পরিণতি হতো আল্লাহ মালুম। টকশো করতেন, এখন ভাবাইয়ে যায় না, একটা বাজে পরিণতি হতো। অর্থাৎ তারা কিন্তু ওই একত্ববাদে পড়েছিলেন। তো এখন বহুত্ববাদ তাদের সবার জন্য আশীর্বাদ। আমরা যেটা কখনো কখনো করি, আনন্দ করি, ঝগড়াও করি, ভুলে যায় আনন্দটা কি নিয়ে করছি। 5 আগস্ট আমাদের যে একটা সুযোগ করে দিয়েছে, ঐতিহাসিক সুযোগ, এই সুযোগ বারবার আসে না। তো সুযোগের সদ্ব্যবহার করতে গেলে স্বাভাবিকভাবে একটা শব্দ উচ্চারণ হয়, সেটা হচ্ছে মেরামত করা। এবার যেটা খুব বেশি ব্যবহার হচ্ছে সংস্কার, অর্থাৎ শুদ্ধ হওয়া, বিশুদ্ধ হওয়া। তো শুদ্ধ হওয়ার প্রশ্ন কেন আসছে? বিশেষ করে গত 3টা নির্বাচন, 14, 18, 24 নির্বাচন বলতে অর্থ কি, এটার উদাহরণ কি? এক সর্বনাশা অবস্থা। আমি উত্তরণ ঘটাতে গেলে সংস্কারের প্রশ্ন আছে। জি, আমি নির্বাচন প্রসঙ্গে একটু শুনবো। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম সংস্কারের বিষয়ে, প্রস্তাবের বিষয়ে, সংসদের মেয়াদ 4 বছর এবং প্রধানমন্ত্রী 2বারের বেশি হতে পারবেন না। একাধারে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দলীয় পদের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন। এই বিষয়গুলো কীরকমভাবে দেখছেন? মোটা দাগে তো অনেক রাজনৈতিক দল এই কথাগুলো বলেছে। যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, আমরা আমাদের গঠনতন্ত্রে এবি পার্টির লেখা আছে আর কি, যে রাষ্ট্রীয় দায়িত্ব এবং দলীয় দায়িত্ব একসাথে প্যারালালি পালন করতে পারবে না, বলে দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে যে এটা টেস্টেড না হওয়া পর্যন্ত বাংলাদেশে আমরা যারা রাজনীতি করি, আমাদেরকে তো ট্রাস্ট করা মুশকিল। কারণ আমরা পলিটিশিয়ানরা তো বাংলাদেশের এই টোটাল ক্যাওসের জন্য দায়ী, রাজনীতিবিদরাই তো দায়ী। এই টোটাল সার্টেনলি এবং আই টেক ফুল রেসপন্সিবিলিটি, মানে রাজনৈতিক কর্মী হিসেবে এটা অস্বীকার করবার আমার কোনো সুযোগ নাই যে বাংলাদেশের এই টোটাল ক্যাওসের জন্য রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা দায়ী। তো সেই জায়গাতে মানে এই যে লফটি কথাগুলো আসছে, এটা আসছে কিন্তু বিপদে পড়ার কারণে। ওই যে মানে কুয়াতে পড়লে দেখবেন হুট করে আচার ব্যবহার ভদ্র হয়ে যায়, ভালো হয়ে যায়, ওরকম আর কি। আখেরে কি হয় সেটি এক্স্যাক্টলি। তো এখন প্রশ্ন হচ্ছে, কিছু কিছু লক্ষণ তো আবার দেখতে পাচ্ছি। চাঁদাবাজ পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজেই কিন্তু পরিবর্তন হয়নি, ব্যানার পরিবর্তন হয়েছে। পুলিশেরও মিথ্যা মামলা করে চাঁদাবাজি করা বন্ধ হয়নি, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হেনস্থা করা সবই হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আওয়ামী লীগ, ছাত্রলীগের পোলাপানদের জেল থেকে বের করার জন্য চাঁদার টাকা ভাগাভাগিতে মারামারি করে খুন খারাপি পর্যন্ত হয়ে গেছে বাংলাদেশে। তো অতএব প্রশ্ন হচ্ছে, আমরা রাজনীতিবিদরা যে খাইসলত ওয়াইজ খুব বেশি বদলাইছি, এটা দাবি করাটা পারহ্যাপস টু আর্লি। আচ্ছা, তো সেই জায়গাতে একেবারে 4 বছর 5 বছর এটা খুব জটিল বিষয় না। বিষয় হচ্ছে মোটা দাগে আপনি নির্বাচনটা একটা ভালো সংস্কারের মধ্য দিয়ে এই আকাঙ্ক্ষাকে ধারণ করে করতে পারছেন কিনা, সেটি সময়সীমার ব্যাপারটিকে একটু আলাপ করবেন। মানে কখন নির্বাচন হওয়া উচিত। দেখেন, শ্রীলঙ্কাতে তো একটা গণঅভ্যুত্থান হয়েছে, তারা সম্ভবত নির্বাচন করেছে 2.5 বছর পরে। এবং শ্রীলঙ্কার তখনকার পাবলিক ডিবেট আমরা যতটুকু ফলো করেছি, পলিটিক্যাল পার্টিসগুলো কিন্তু নির্বাচন নিয়ে এত প্রেশার দেয় নেই। কিন্তু বাংলাদেশে স্যাডলি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো প্রচণ্ড প্রেশার দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং এমন একটা সময় দিচ্ছেন যখন সে রাষ্ট্র চালাতে জেনুইন কারণে প্রচণ্ড হিমশিম খাচ্ছে। কারণ এই রাষ্ট্রের ব্যুরোক্রেসি থেকে শুরু করে সব কিছু ভেঙে পড়েছে, আমলাতন্ত্র, সিভিল, মিলিটারি যা আছে সব ভেঙে গেছে। তো সেই জায়গাতে শ্রীলঙ্কার পলিটিক্যাল পার্টিসগুলো যেভাবে হেল্প করেছে তাদের এই মানে ট্রান্সফরমেশন স্টেজটাকে, সেখানে বাংলাদেশের পলিটিশিয়ানরা সাফিসিয়েন্টলি হেল্প করছেন না।
তারা খুব অস্থির হয়ে গেছেন, জি। তারা ক্ষমতা যাওয়ার জন্য বিষয়টি কি এরকমও কিনা যে যেই জেনুইন কারণের কথা আপনি বলছেন যে সরকার হিমশিম খাচ্ছে, পলিটিক্যাল পার্টিগুলো হয়তো চিন্তা করছে বা বিভিন্ন জায়গা থেকেও আমরা শুনতে পাচ্ছি যে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক ভালো হবে, নির্বাচিত সরকার আসলে বিনিয়োগ ভালো হবে, নির্বাচিত সরকার আসলে একটা স্থিতিশীল পরিবেশ হবে, আস্থার একটা ঘাটতি আছে বিভিন্ন জায়গায়, সেই সব কারণগুলো। নির্বাচিত সরকার আসলে ভারতের ইমিডিয়েট বেনিফিট ছাড়া আমাদের কারো ইমিডিয়েটলি কোনো বেনিফিট হবে এটা আমি বিশ্বাস করতে পারছি না আর কি। জি। এবং দেখবেন যে ভারতের সেনাপ্রধানও এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন, যেটা খুবই দুঃখজনক, যে বাংলাদেশে কোন ধরনের সরকার আসবে না আসবে তার সাথে তার সম্পর্ক নির্ধারণের জায়গা, অথচ তারাই 16 বছরের একটা ফ্যাসিস্ট অনির্বাচিত সরকারকে এখানে দুধকলা দিয়ে পুষছে, তারা আজকে বলতেছে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক ভালো হবে। তো মানে দেখেন তার মানে বাংলাদেশকে নিয়ে খেলবার কার্ড দেখেন সে কিভাবে খেলছে। তো আমি বোধ করি না ইমিডিয়েটলি কোনো নির্বাচিত সরকার আসলে বাংলাদেশের ন্যূনতম কোনো পরিবর্তন হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা গ্লোবালি যে হেল্পটা পাচ্ছি, ওয়েস্টের যে সাপোর্ট পাচ্ছি, ইন্ডিয়ান প্রোপাগান্ডা যেভাবে প্রফেসর ইউনূসের নেতৃত্বে আমরা কাউন্টার করতে পেরেছি, এইটা অন্য কোনো ফর্মে আমরা পারতাম না। শেষ করব 30 সেকেন্ড থেকে 1 মিনিট। জি। এরই মধ্যে আমাদের মধ্যে যেটা হয়ে গেছে, আমরা সরকার বলছি অন্তর্বর্তী সরকার, কিন্তু এই সরকার যত না সরকার তার চেয়ে বেশি কিন্তু এক ধরনের প্রশাসক, অর্থাৎ সময়টা পার করা। তো এই সরকার একটা মারাত্মক চাপে আছে, এটা সত্য। আবার ডক্টর ইউনূসকে নিয়ে যে মিথ ছিল ওখানেও কিন্তু ব্যত্যয় ঘটছে। যেটা আশা ছিল যে ওনার নামের উপর, যশের উপর, খ্যাতির উপর বা উনি যে একটা ব্র্যান্ড, আমরা অনেক কিছু উতরাতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে ওইভাবে উতরাতে পারছি না। আবার এই সরকারও, তার কোনো দল নাই সত্য, কোনো দলীয় এজেন্ডা নাই তাও সত্য, কিন্তু সরকারের কোনো কোনো উপদেষ্টা কিন্তু এরই মধ্যে সেটা ক্ষমতার জোশে হোক আর পরিস্থিতির কারণে হোক এমন এমন কথা বলছেন যেটা আমরা কোনোটার মধ্যে ওবায়দুল কাদের অথবা ডক্টর হাসান মাহমুদের ছায়া কিন্তু দেখি, যেগুলো হচ্ছে বাড়তি কথা। ওই বাড়তি কথাগুলো কমানো দরকার, কারণ মানুষের মধ্যে এমনিতে একটা তুলনা করার প্রবণতা আমাদের মধ্যে কিন্তু আছে। যায় দিন ভালো যায় বলতে একটা বাজারি কথা আছে, আমরা ওটা বলে দিচ্ছি, সেটি যাতে না হয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।